ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আমাদের আজকের যেই ক্লাসটি নিয়েছি সেটি খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমাদের রিডিং এর খুবই ইফেক্টিভ এন্ড ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে। So, আমরা এই ক্লাসটি খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এবং এই ক্লাসের ওভারঅল কোনো কোশ্চেন থাকলে সেটি তো আমরা অবশ্যই শেষের দিকে নিব ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের যে স্লাইডটি শেয়ার হয়েছে আপনারা দেখছেন যে স্লাইড না, এটা ঠিক একটা প্যাসেজ। প্যাসেজটা এটা হচ্ছে কেমব্রিজ 12, টেস্ট নাম্বার হচ্ছে 2। এই প্যাসেজ এটা কেমব্রিজেরই প্যাসেজ আর কি, ঠিক আছে। এখন এই প্যাসেজটা আমরা সলভ করব। এটা কোন টাইপের কোশ্চেন, আমরা সরাসরি কোশ্চেন টাইপে যাই। দেখেন, 1 থেকে 3 পর্যন্ত একটা কোশ্চেন দেওয়া আছে। এটা রেফারেন্স টাইপ অফ কোশ্চেন। আমরা মূলত 4 থেকে 9 এই টাইপের কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, 4 থেকে 9 কোশ্চেনটা আপনি যদি একটু দেখেন যে এখানে কয়েকটা স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। আর নিচে কয়জন ব্যক্তির নাম দেওয়া আছে। এই ব্যক্তিদের স্টেটমেন্ট, তাদের ইনফরমেশনটা আমাদের ইতে দেওয়া আছে। এই যে প্যাসেজে দেওয়া আছে। আমাদেরকে এখন মেলাতে হবে যে এই যে ধরেন 4 নাম্বার কোশ্চেনটা, এটা কোন ব্যক্তির স্টেটমেন্ট, প্যাসেজে কোন ব্যক্তির স্টেটমেন্ট হিসেবে বলা হয়েছে সেটা। এই ধরনের কোশ্চেনকে নেম ম্যাচিং কোশ্চেন বলে, এবং এই টাইপের কোশ্চেনটা খুবই কমন আইএলটিএস এর ক্ষেত্রে। আমরা যদি একটু খেয়াল করি যে কোশ্চেনের শুরু থেকে কি বলছে, লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস, কোশ্চেন 4 to 9 and the list of the people below। নিচের যে কোশ্চেনটা বলা হয়েছে যে 4 থেকে 9 পর্যন্ত স্টেটমেন্ট গুলা, নিচে লিস্টেড ব্যক্তিদের ইনফরমেশন স্টেটমেন্টের সাথে সেটা আমাদেরকে খুঁজতে হবে। শুরুতে বলা হয়েছে ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন এ টু জি। এ থেকে জি পর্যন্ত যে প্যাসেজটি আপনারা দেখলেন, এই যে এখানে এ বি সি ডি ই এফ জি এইভাবে করে মেনশন করা। সো এখন এই প্যাসেজের থেকে মূলত আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই যে এখানে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা কোন ব্যক্তি দিয়েছে। নিচে যে ব্যক্তিদের নাম বলা আছে এই ব্যক্তিদের মধ্যে থেকে এখানে যে বোল্ড করে দিয়ে কোশ্চেন দেওয়া আছে, এই বোল্ড করে দেওয়া আইএলটিএস এ বোল্ড করা ইনফরমেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। বলা হয়েছে ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন। কারেক্ট পারসনের স্টেটমেন্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমাদের যে স্টেটমেন্ট গুলো আমরা খুঁজে বের করব, সেই স্টেটমেন্টটা একজন ব্যক্তির হইতে হবে। আমরা গত প্যাসেজ সলভ করার সময় একটা স্টেটমেন্ট পেয়েছিলাম যে লিও এন্ড হিজ কলিগস তারা একটা স্টাডি করেছে ব্রাউন বেয়ার আর পোলার বেয়ারের জেনেটিক বিষয় নিয়ে। তারা একটা স্টাডি করেছে এবং সেখানে তারা কম্পেয়ার করেছে। ওইখানে তাদের যে স্টাডিটা ছিল সেটা কিন্তু একজন ব্যক্তির না, এটা একাধিক মানুষের। কিন্তু আমাদের এখানে যেটা বলতেছে কারেক্ট পারসনকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্যাসেজে যদি কোনো ইনফরমেশনে বলে যে ধরেন রহিম এবং তার কলিগসরা মিলে একটা স্টেটমেন্ট দিছে, রহিম এবং করিম মিলে একটা স্টেটমেন্ট দিছে, তো একাধিক মানুষের স্টেটমেন্ট যেটা, সেটা আমাদেরকে শুরুতেই সেই ধরনের স্টেটমেন্ট গুলা থেকে আমাদেরকে আহ ওইটা লাগবে না, ওখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মূলত একজন ব্যক্তি স্টেটমেন্ট দিয়েছে স্পেসিফিক ভাবে,
সেরকম ইনফরমেশন লাগবে। কারণ দেখেন এখানে বলা হয়েছে ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন। প্রত্যেকটা স্টেটমেন্ট একজন মানে কারেক্ট পারসনের সাথে কার সাথে মিলে সেই ব্যক্তিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, একজন ব্যক্তিকে। ধরেন এই যে 4 নাম্বার কোশ্চেনটা কার সাথে, কে বলেছে এই সম্পর্কে ইনফরমেশন দিছে, সেই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব। আচ্ছা, এখানে এনবি আছে, বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। এই যে দেখেন আমাদের কিন্তু আনসার শিটে এই যে কানাইয়া এফ নানজি, সোফিয়া মার্ফি, শেনজেন ফ্যান, রোকেয়া কবির, পেটমনি, গিলটন, সোনালী বিস্ট, এই যে ব্যক্তিদের নামগুলো দেওয়া আছে, আমাদের কিন্তু প্যাসেজে অর্থাৎ আনসার শিটে এই ব্যক্তিদের নাম লেখা লাগবে না। আনসার শিটে আমাদের যদি এ নাম্বার হয়, কানায় এফ নানজি বলে থাকে, তাহলে আমরা শুধু এ লিখলেই হবে। যদি সোফিয়া মার্ফি হয় তাহলে বি লিখলেই হবে। শেনজেন ফ্যান হইলে শুধু সি লিখলেই হবে, এরকম। এখানে কি বলতেছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, তার মানে এমন হইতে পারে যে একজন ব্যক্তি, এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে 6টা, এই 6টা স্টেটমেন্টের মধ্যে 2টা স্টেটমেন্ট দিচ্ছে। একজন ব্যক্তি 2টা স্টেটমেন্ট দিতে পারে, অর্থাৎ একটা লেটার আপনি একাধিক জায়গায় ব্যবহার করতে পারেন। তার মানে এটা এখানে যেহেতু বিশেষ দ্রষ্টব্য দিয়ে এটা দিয়েছে, তার মানে অবশ্যই কোন একজন ব্যক্তি এখানে ডাবল স্টেটমেন্ট হবে। যদি এখানে এনবি দিয়ে এই ইনফরমেশনটা না থাকতো, তাহলে আমরা খুব সহজেই বুঝে নিতাম যে এখানে যে 6টা স্টেটমেন্ট আছে ওখানকার 6জন ব্যক্তির। আর এখন আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে এখানে 6টা স্টেটমেন্ট মানে মিনিমাম 5জন, 4জনেরও হইতে পারে, তবে একাধিক স্টেটমেন্ট একজন ব্যক্তির থাকবে, এটা আমরা শিওর, যেহেতু এখানে এনবি দিয়ে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এটা দিয়েছে। এখন আমরা অলরেডি নামগুলো পড়েছি, তো শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কোশ্চেন গুলো একটু পড়ে নিব। শুরুতে কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে ফার্স্ট 4 নম্বরে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তার আগে আমরা যদি একটু এটার হেডিংটা দেখি, হেডিং এ কি বলা হচ্ছে, দ্য রিস্কস এগ্রিকালচার ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ। একটা অনলাইন ডিবেট হচ্ছে, সেই ডিবেটের টপিক হচ্ছে ডেভেলপিং কান্ট্রি গুলা কৃষি ক্ষেত্রে কোন ধরনের রিস্ক বা ঝুঁকিগুলা ফেস করে। ডেভেলপিং কান্ট্রির এগ্রিকালচারাল সেক্টরের রিস্ক গুলো নিয়ে আমাদের এই প্যাসেজে ডিসকাশন করা হচ্ছে। এখন আসেন আমরা শুরুতে 4 নম্বরটা পড়ি। 4 নম্বরে ইনফরমেশন বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অর্থনৈতিক অনুদান, সহায়তা, সাহায্য, ফ্রম দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার থেকে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হয়, ডাজেন্ট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মোস্ট নিড ইট। এটা মূলত ওই ধরনের ফার্মারদের কাছে বা কৃষকদের কাছে যায় না যাদের এটা দরকার। আপনি দেখবেন যে আমাদের দেশের আহ, যারা সরকার থেকে প্রচুর পরিমাণ অনুদান কিন্তু কৃষি ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু একটু খেয়াল করে দেখেন আমার আপনার আশেপাশের কৃষকরা এই অনুদানগুলা পায় না। কারা পায়? এই অনুদানগুলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জায়গায় মানে যারা কৃষক না বা ধনী কৃষক এরকম মানুষদের কাছে চলে যায়। মূলত যেই ধরনের নিডি ফার্মার যারা আছে, তারা ক্ষতিগ্রস্ত হয় এই কৃষি কাজ করতে গিয়ে বা তাদের সাহায্যের দরকার, তাদের কাছে এটা যায় না। এখন এটা কিন্তু আমরা জানি না কোথাকার কথা নিয়ে বলছে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এটা মিনিংটা হচ্ছে এটা যে যাদের মূলত এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা দরকার, তো তাদের কাছে এই অর্থনৈতিক সহযোগিতাটা যায় না। 5 নম্বরে বলছে ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ। ফার্মাররা যদি গ্রুপ হিসাবে কাজ করে, সমন্বিত হয়ে কোনো কাজ করে, কোলাবোরেট করে কোনো কাজ করে, তাহলে তারা একটা বেনিফিট পাইতে পারে। এখন কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, এখন হুবহু কিন্তু প্যাসেজে গ্রুপ
করা, কোলাবরেট করা, বেনিফিট পাওয়া, এরকম এইগুলা কিন্তু হুবহু না থাকতে পারে। তারা বলতে পারে যে কালেকটিভ কোন স্টেপ, অথবা কালেকটিভ কোন ওয়ার্ক, অথবা কোঅর্ডিনেশন টাইপ অফ ওয়ার্ক, এরকম কোন ধরনের ইনফরমেশন কিন্তু দিতে পারে তারা, অর্থাৎ এটা প্যারাফ্রেজিং করতে পারে। নেক্সট আমরা আসি, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং ফার্মার্স। সরকার থেকে যে অর্থনৈতিক সহায়তাগুলো দেওয়া হয়, এই সহায়তাটা যদি প্রপারলি কৃষকরা পায়, তাহলে তাদের লাইফ স্টাইলটা কি স্ট্যান্ডার্ড হবে। মানে তাদের লাইফে যে রিস্ক থাকে, সমস্যা থাকে, কৃষিকাজ করতে গিয়ে বিভিন্ন সময় ক্ষতির সম্মুখীন হয়, এইগুলা হবে না। মানে তাদের স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে লিভিং স্টাইলের। আচ্ছা, নেক্সট হচ্ছে ফার্মার্স মে হেল্প ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হু বাই ফ্রম দেম। আচ্ছা, ফার্মার্স মে বি হেল্প, মানে কৃষকরা সাহায্য পাইতে পারে বা কৃষকরা হেল্প পাইতে পারে কখন? ইফ, যদি there is financial input by the same individuals who buy from them, যারা মূলত তাদের কাছ থেকে প্রোডাক্টটা কেনে, অর্থাৎ যারা ক্রেতা, কনজিউমার্স, সো তারা যদি সরাসরি ফাইন্যান্সিয়াল ইনপুট করে, অর্থাৎ ইনভেস্ট করে, ধরেন যে সে কেউ, আমি ধরেন যে কোনো একটা কিছু আমার লাগে, আমি যেই পণ্যটা আমার লাগে ডেইলি লাইফে, আমি কোনো একটা কৃষককে বললাম ঠিক আছে আমি তোমাকে আর্থিকভাবে সহায়তা করছি, তো তুমি এইটা চাষ করো, দেন এটার থেকে যেই ফসলটা আসবে দেন আমি সরাসরি নিব। এখানে কি হইলো, মাঝখান থেকে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী আসলো না। So, আমি প্রপার দামে আমার প্রাইসে প্রোডাক্টটা পাইলাম। আবার একজন যে কৃষক, আপনি যখন তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করতেছেন, হেল্প মিন্স হচ্ছে ধরেন তাকে বলতেছেন ঠিক আছে আমি ইনভেস্ট করতেছি তুমি কৃষি কাজ করো, তখন তার জন্য রিস্কটা কমতেছে, আবার সেও প্রপার প্রাইসটা পাচ্ছে। সো এই যে ইন্ডিভিজুয়াল হু বাই ফ্রম দেম, অর্থাৎ কাস্টমাররা যদি সরাসরি কৃষকদের সাথে লেনদেন করে, ফাইন্যান্সিয়াল ইনপুট করে, ইনভেস্ট করে, তাহলে তারা আলটিমেটলি বেনিফিটেড হইতে পারে। কারা? ফার্মাররা। আচ্ছা, গভর্নমেন্টস ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস। গভর্নমেন্ট কি করতে পারে? হেল্প করতে পারে কি? টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস, দামের ভেরিয়েশন কমানোতে গভর্নমেন্ট হেল্প করতে পারে। গভর্নমেন্ট কিভাবে হেল্প করতে পারে? আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একটু খেয়াল করি, যে বাংলাদেশে গভর্নমেন্ট কিভাবে প্রাইস কমাইতে পারে বা ভেরিয়েশনটা হেল্প করতে পারে। যেমন ধরেন একটা জিনিসের দাম ঢাকাতে যদি 50 টাকা হয়, এই একই জিনিসের দাম একটা প্রত্যন্ত অঞ্চলে কৃষক পাইতেছে 5 টাকা, 10 টাকা। সো গভর্নমেন্ট যদি এখানে এটা এনশিওর করতে পারে, ধরেন যে প্রপার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে পারে, তাদের কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারে। এখন কেন, আবার অনেক সময় যেটা হয়, ধরেন একটা সিজনের সময় একটা প্রোডাক্ট, কৃষি কৃষি প্রোডাক্ট, তারা কি হয় যে তাদের প্রপার কোল্ড স্টোরেজ না থাকার কারণে ধরেন একসাথে সবার পণ্যটা উঠে বা ফসল উত্তোলন করে। তো এটা একসাথে ওঠার কারণে আলটিমেটলি কি হয়, যে পরিমাণ মানুষের যোগান দরকার তার থেকে অনেক বেশি যোগান হয়ে যায়। তো যার কারণে দামটা কমে যায়, আলটিমেটলি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যদি প্রপার অনেক বেশি কোল্ড স্টোরেজ থাকতো, সংরক্ষণের ওয়ে থাকতো, তাহলে কিন্তু এইটা কমতো না, এই দামটা কমতো না, কারণ তারা ওই সময় এটা সংরক্ষণ করতো, পরবর্তীতে আসতে যখন মানুষ দরকার তখন এটা দিতে পারতো। তো গভর্নমেন্ট এই ধরনের হেল্প করতে পারে। তো ধরেন ট্রান্সপোর্টেশনের সুন্দর ব্যবস্থা, তারা হচ্ছে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারে বা এই ধরনের হেল্পটা করতে পারে। Improvements to infrastructure can have a major impact on risks for farmers. দেখেন, improvement of to infrastructure can have a major impact on risks for farmers. ইন ইনফ্রাস্ট্রাকচার মানে কি? ধরেন কৃষি ক্ষেত্রের ইনফ্রাস্ট্রাকচার বলতে কি বোঝায়? কৃষি ক্ষেত্রে যেমন ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার, ওই যে মাত্রই যেটা বললাম যে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা যেতে পারে। আবার হচ্ছে ধরেন যে তাদের সেচের ব্যবস্থার জন্য, যে সেচ আগে ধরেন যে মানুষ
আহ, আমাদের গ্রামে যেটা হতো যে মানুষের প্রপার সেচের ব্যবস্থা করা যেত না, যার কারণে তারা কিন্তু ফলটা বা ফসলটা পারফেক্টলি পাইতো না। হ্যাঁ, ওই বৃষ্টির পানির জন্য অপেক্ষা করতে হতো, যখন হইতো তখন কিছু ভালো ফসল হইতো, অন্য সময়গুলোতে হইতো না। সো গভর্নমেন্ট যদি এরকম ইনফ্রাস্ট্রাকচার গুলাকে খুব স্ট্রংলি মনিটর করতে পারে, তাহলে এই ফার্মারদের যে রিস্ক, সে রিস্কটা কমানো যেতে পারে। আবার এ ধরেন এই যে রিডিউস দামের ভেরিয়েশনটা কেমন করে করতে পারে, ধরেন যে গভর্নমেন্ট যদি প্রপার পানিশমেন্ট দেয় যারা এটা অন্যায় করে, যে কৃত্রিম সংকট তৈরি করে মার্কেটে দাম বেশি বাড়ায়, হ্যাঁ, লটা এনফোর্সমেন্টটা যদি পারফেক্টলি করা যায়, তাহলে কিন্তু দামের যে ভেরিয়েশন এটা কমাতে পারে। এখন আমরা অলরেডি কোশ্চেন গুলা পড়ছি, এখন এখানে কিছু বিষয় আছে। আমি একটু শুরুতে আমরা প্যাসেজটাকে ছোট করব, আমরা পুরা প্যাসেজ না পড়ে কিভাবে আমরা জাস্ট এক্সাক্ট আনসারটা পাইতে পারি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা সেই টেকনিকটা আমরা শিখবো। দেখেন, এ নাম্বার প্যাসেজে আমরা যে নামগুলা দেখলাম, এই যে আমি আরেকবার রিভাইজ দিই নামগুলা: কানাইয়া এফনানজি, সোফিয়া মারফি, শেনজেন ফ্যান, রোকাইয়া কবির, পেটমনি, গিলটন, সোনালী বিস্ট। শুরুতে আমরা এই ব্যক্তিদের নাম এবং তাদের স্টেটমেন্টটা আলাদা করব পুরা প্যাসেজের থেকে। ওকে, তাহলে আপনি দেখেন এ নাম্বারে এই যে প্যাসেজে কোন ব্যক্তির নাম আছে? ওই যে নামগুলো আমরা দেখলাম, দেখেন। না। নাই। আচ্ছা, বি নাম্বার প্যাসেজে যান, বি নাম্বার প্যারাতে আছে কারো নাম এখানে? না। নাই। সি নাম্বারে? না। আচ্ছা, তার মানে আমরা খুব ইয়াতে বুঝতেছি যে এ বি সি যেটা, দেখেন এই যে 1 থেকে 3 পর্যন্ত কোশ্চেন আছে না, এর মধ্যে থাকতে পারে এই কোশ্চেন গুলো ওখানে থাকার সম্ভাবনা আছে, আবার অন্য জায়গায় থাকতে পারে, তবে সম্ভাবনা আছে। আমরা যেহেতু 4 থেকে শুরু করেছি, যার কারণে সম্ভবত এ বি সি এগুলাতে আমাদের আনসার নাই। তাহলে ডি নাম্বারে দেখেন তো একটু ওর নাম পাওয়া যায় কিনা। আছে আছে। বানান। এ আচ্ছা, এম এ কানাইয়া ইফনান্দি, তাই না? ইউ পাইছেন এন। না ফার্স্ট? হ্যাঁ, হ্যাঁ। বিশ। আচ্ছা, আমরা কানাইয়া ইফনান্দিকে একটু মার্ক করি, ঠিক আছে? আচ্ছা, কানাইয়া ইফনান্দিকে পাইলাম। এরপরে দেখেন তার স্টেটমেন্টটা আছে। এরপরে দেখেন এখানে সোফিয়া মার্ফিও আছে, তাই না? জি স্যার। বুঝছেন? সোফিয়া মার্ফি, এই যে একই প্যারায় সোফিয়া মার্ফি, সোফিয়া মার্ফি, সোফিয়া মার্ফির স্টেটমেন্টটা আমরা পাইলাম, আমরা মার্ক করে রাখলাম। ঠিক আছে, আপনি কিন্তু এই মার্ক হাইলাইট করে রাখতে পারবেন। আর যেহেতু এখন পুরো এক্সামটা কম্পিউটার বেসড করে দিয়েছে, আপনারা এখানে জানেন সবাই, তো কম্পিউটারে কিন্তু এরকম হাইলাইট করা যায়। তো আপনি এরকম হাইলাইট করে রাখলেন, শুরুতে হাইলাইট করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন শেনজেন ফ্যান, আছেন, পাইছেন? এই যে ই নাম্বারে শেনজেন ফ্যান আছে, তাই না? আচ্ছা, শেনজেন ফ্যানকে নিয়ে কথাবার্তা বলা আছে। এরপরে হচ্ছে এই যে রোকেয়া কবির, রোকেয়া কবিরকে নিয়ে আমরা মার্ক করে রাখলাম। ওকে, এরপরে কবির ওয়ান, কবিরের আর একটা কথা বলতেছে, আবার এখানে দেখেন ডাবল স্টেটমেন্ট আছে, কবির, কবির সে আরো কিছু বলছে। আচ্ছা, এরপর দেখেন মার্ফি নোটেড, এখানে আবার মার্ফির আর একটা স্টেটমেন্ট আছে। ওকে, আচ্ছা, এরপরে ফ্যান এক্সপ্লেইনড, দেখেন এখানে আবার ফ্যান আবার আরেকটা কথা বলছে, কোন একটা কথা বলছে। আমরা স্টেটমেন্ট গুলা পরে দেখতেছি, আগে আমরা ব্যক্তিদেরকে লোকেট করি যে কোথায় কোথায় এই ব্যক্তিদেরকে স্টেটমেন্ট গুলা দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন অ্যাকর্ডিং টু পেট মনি, পেট মনি, পেট মনিকেও মার্ক করে রাখলাম, আমরা হাইলাইট করে রাখলাম। আচ্ছা, এইবার আসেন সাম পার্টিসিপেন্টস অ্যাকর্ডিং টু মার্ফি। এই দেখ, মার্ফি অনেকগুলো জায়গায় আছে না, 2-3 জায়গায় পাইলাম না, 3 জায়গায় না কয় জায়গায় জি মার্ফি? স্যার। হ্যাঁ, 3 জায়গায়, তার মানে বেশি জায়গায় মার্ফির কথাবার্তা বলছে।
খুব সম্ভাবনা আছে মারফি অথবা পেট, দুইবার মনে হয় ইয়ে আছে, কবিরের কথা আছে, যে কোনো একজনের ডাবল ইনফরমেশন আমরা পাইতে পারি। আমরা তার আগে ব্যক্তিদের নামগুলো আগে খুঁজে বের করি। আচ্ছা, সাম পার্টিসিপেন্টস, তারা এটা বলতেছে ওয়ান কমেন্টেটর ফরম্যাট ক্যান্ডিডেট প্লেসেস। ওকে, সিমিলারলি সোনালী বিস্ট, দেখেন সোনালী বিস্টও এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমি জাস্ট একটু আমাদের পড়ার সুবিধার্থে দেখেন, আমাদের লাগবে হচ্ছে এই ব্যক্তিদের স্টেটমেন্ট। এখন তাদের পরিচয় জেনে কি আমাদের লাভ আছে বলেন? আচ্ছা, না। এবার আসেন এখানে দেখেন, এখানে কোনো স্টেটমেন্ট নাই। স্টেটমেন্ট সাধারণত কোনো ব্যক্তির পরিচয় দিয়ে তারপরে স্টেটমেন্ট দেওয়া হয়ে থাকে। আমরা এটাকে মাইনাস মার্কিং করে দিলাম। এখানে বলা হচ্ছে কি, কানায়ে এফনাজি, প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল ফান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এটা আমরা ব্ল্যাক করে দিলাম, কারণ তার পরিচয় আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে তার স্টেটমেন্ট। কি লাগবে? তার স্টেটমেন্ট। স্টেটমেন্ট। ওকে, এইবার আসেন, আমরা তাহলে এখানে তার একটা স্টেটমেন্ট পাইলাম। এরপরে সোফিয়া মার্ফি আসেন। সোফিয়া মার্ফির একটা পরিচয় বলছে, এটা আমার লাগবে না, এটাও বাদ। এই যে সাজেস্টেড দ্যাট, তো সাজেস্টেড দ্যাট দিয়ে ইনফরমেশন দেয় না, মনে রাখবেন। এই যে আমি কিছু জিনিস বলে দিচ্ছি, এখানে দেখেন আর্গুড দ্যাট, সাজেস্টেড দ্যাট, নোটেড দ্যাট, এক্সপ্লেইন দ্যাট। সো এরকম যেই বিষয়গুলো থাকে, এই ধরনের এক্সপ্রেশন কোথাও থাকলে আপনি বুঝবেন এখানে তাদের স্টেটমেন্ট আছে। এটা মূলত আপনি যখন 5টা 7টা সলভ করবেন তখন আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন যে কিভাবে তাদের স্টেটমেন্টটা দেয়। এই যে দেখেন শেনজেন ফ্যান, শেনজেন ফ্যান এখানে তার কথা বলতেছে ইন্টারনেট ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ, এই যে তার কথা এখানে বলা হয়েছে, সেটা মার্ক করতেছে। ওকে, এখানে আমরা কালো করে দিলাম তার পরিচয়। এবার এখানে তার স্টেটমেন্ট দেওয়া আছে। এখন দেখেন এখানে বলা হয়েছে কি, however some commentators, আচ্ছা সাম কমেন্টেটরস এর যে ইনফরমেশন সেটা কি আমাদের লাগবে নাকি একজন ব্যক্তির ইনফরমেশন লাগবে বলেন তো? একজন একজন ব্যক্তির ব্যক্তির ইনফরমেশন লাগবে। তাহলে আমার এই পুরা লেখাটা এখান থেকে বাদ, এটা কোনো কাজে নাই আমার। এই জন্য আমি বলেছি যে তাদের যে বোল্ড করা বা হাইলাইট করা যে জিনিসটা, সেটা আমরা খুব চমৎকার করে পড়বো এবং কাজে লাগাবো। দেখেন এত বড় প্যাসেজ আমার পড়া লাগতেছে না। এবার রোকেয়া কবির, সে হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ নারী প্রগতি সংঘ। এই যে, বাংলাদেশ নিয়েও কথা কয় এরা, ঠিক আছে। এই যে দেখেন কমেন্টেড ইন হার এসে, তার এসেতে সে একটা কথা বলছে। এরপরে হচ্ছে এখানে বলতেছে ওকে, আচ্ছা এখানে তার ইনফরমেশন। আর এই দেখেন এখানে বলছে নানজি, মার্ফি এন্ড ফ্যান আর্গুড দ্যাট, তো তিনজন মিলে একটা আর্গুমেন্ট দিছে। তো সেটা কি আমাদের লাগবো? না। না তিনজন স্যার, মিলে যেটা দিছে, তো তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। এটা আমরা টোটাল এখান থেকে আমরা ব্লক করে দিব, এটা বাদ। কবির ওয়ান দ্যাট, দেখেন কবিরের একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। মার্ফি নোটেড দ্যাট, দেখেন মার্ফির কথাও বলতেছে, তাই না? দেখেন মেনি এসেস্ট মেনশন, এটা কথা বলতেছে। আর ফ্যান এক্সপ্লেইন দ্যাট, ফ্যানের কথা বলতেছে। আচ্ছা, সো এইটা হচ্ছে ফ্যানের ইনফরমেশন কথা বলতেছে। ওকে, অ্যাকর্ডিং টু দিস অথর টু সলিউশন, এই যে এবার আসেন এখানে অ্যাকর্ডিং টু পেট মনি, পেট মনির মতে কি বলতেছে, পেট মনির একটা ইনফরমেশন দিতেছে। তো পেট মনির ইনফরমেশন যখন দিতেছে, তার এখানে পরিচয় দিছে, এটা লাগবে না, পেট মনি। এটা তো বেশি হয়ে গেছে। আচ্ছা, পেট মনিটা এখান থেকে পেট কেটে গেছে। আচ্ছা, এবার আসেন এখানে বলছে কো ফাউন্ডার, তাই না? তো কো ফাউন্ডার বা এই ধরনের কিছু আমাদের লাগবে না, তার পরিচয় লাগবে না, এই যে এটাও আমরা বাদ দিয়ে দিতেছি মাঝখান থেকে। শুধুমাত্র তার স্টেটমেন্টটা লাগবে। দেখেন সাজেস্টেড দ্যাট, মানে এটা দিয়ে স্টেটমেন্ট দিছে। দেখেন সাম পার্টিসিপেটিং অথর্স, তো সাম পার্টিসিপেটিং অথর্স এর কোনো ইনফরমেশনও আমাদের লাগবে না। তো এখান থেকে পুরো প্যাসেজটাই বাদ, শুধুমাত্র মার্ফি কি বলছে আমাদের সেটা লাগবে, কিল্টন কি বলেছে সেটা লাগবে। দেখেন আদার্স, আদার্স দিয়ে অন্য ব্যক্তিদের কথাবার্তা বলতেছে। আদার্স মানে কি, প্লুরাল না?
অনেকগুলা ব্যক্তির কথা বলতেছে না, এটাও লাগবে না, এটাও বাদ। এই যে সাম পার্টিসিপেন্টস, এখানে আবার সাম পার্টিসিপেন্টস এর কথা বলতেছে, এটা আমি মার্ক করে দিলাম, সাম পার্টিসিপেন্ট বাদ, এটা বাদ। এবার আসেন, এখানে সোনালী বীজের একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। ওকে, সোনালী বীজের ইনফরমেশনটা এখানে শেয়ার করা হচ্ছে। এরপরে তাদের পরিচয় বলা হচ্ছে, সোনালী বীজের পরিচয়। এই যে ওকে, ওকে। তো তাহলে এখানে আমরা অলরেডি দেখেন আমাদের এখন প্যাসেজটা ছোট হয়ে গেছে না? দেখেন তো স্টেটমেন্টটা আমরা একদম অল্প কিছু স্টেটমেন্ট আছে না, জি লেখা স্যার। কমে গেছে কিনা? কারণ আমরা যদি একটু মার্ক করে নিতে পারি যে আমাদের আনসারটা আসলে কোথায় আছে, তাহলে কিন্তু আমাদের পুরা প্যাসেজ পড়া লাগবে না, কারণ আমাদের শুধুমাত্র ওই ব্যক্তির স্টেটমেন্টটা লাগবে। তাহলে তো আমার পুরা প্যাসেজ পড়ার দরকার আছে বলেন, বা পুরো প্যাসেজ পড়ে টাইম নষ্ট করার তো দরকার নেই। আমরা না ব্যক্তির স্যার। জি আপু, ব্যক্তির স্টেটমেন্টটা নিলে হয়ে যাবে। এইবার আসেন, আমি কানাইয়ার আর্গুমেন্টটা এখান থেকে কপি করলাম। ওকে, ওকে, এটা আমি কপি করে আমি নিয়ে গেলাম কোশ্চেনের এখানে। আমরা গিয়ে এখন একটু আমরা দেখব যে সে তার যে স্টেটমেন্টটা, এটা মূলত আমাদের কোন স্টেটমেন্টের সাথে মিলে, তার পয়েন্টটা। সো কানাইয়া argued that, কানাইয়া বলছে গভর্নমেন্টস ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস, গভর্নমেন্ট ব্যাপক হারে কমাইতে পারে রিস্ক ফর ফার্মার্স, ফার্মারদের রিস্ক সমূহ, বাই প্রোভাইডিং, প্রোভাইড মানে প্রদান করে, বেসিক সার্ভিসেস লাইক রোডস টু গেট প্রোডিউস মোর এফিসিয়েন্টলি টু মার্কেটস। তার মানে তারা এক রাস্তার ব্যবস্থা করতে পারে যাতে করে খুব সহজে ফার্মাররা মার্কেটে তাদের এই প্রোডাক্টটা সাপ্লাই করতে পারে। আর ওয়াটার, সেচের ব্যবস্থা করতে পারে, এন্ড ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস টু রিডিউস লসেস, এবং ফুড স্টোরেজের ব্যবস্থা করতে পারে তাদের লস গুলোকে কমানোর জন্য। এখন পড়েন তো এখানে কোন ইনফরমেশনের সাথে মিলে, কোনটার সাথে মিলে? 8। স্যার 8 এর সাথে এখানে 6। হচ্ছে ভেরিয়েশন ইন প্রাইসেস, দামের ভেরিয়েশন কমাইতে পারে। এখানে দাম নিয়ে তো কোনো কথা বলে নাই, বলছে রিস্ক কমাইতে পারে। 6। 6 কি বলছে সে? তাদের লাইফ স্ট্যান্ডার্ড করতে পারে। আমি বলেছি যে মানে 9 আমরা 9, মানে এই যে 6 কেন হবে না, 6 হবে না কারণ হচ্ছে কি এখানে তো তাদের ইয়া দিচ্ছে না, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে না। এখানে বলতেছে কি তাদের এই যে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্টটা দরকার, যেমন কৃষি ক্ষেত্রের ইনফ্রাস্ট্রাকচার কি, মানে একটা রোড ট্রান্সপোর্টেশনটা পারফেক্টলি কাজে লাগানো, পানি সেচের ব্যবস্থা করা, ফুড স্টোরেজ করা, এটাই তো কৃষি ক্ষেত্রের ইনফ্রাস্ট্রাকচার, তাই না? So improvement to infrastructure can have a major impact on risks for farmers. ফার্মারদের রিস্কটাকে কমানোর জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা অনেক বেশি ইফেক্টিভ। তাহলে এই যে কানাইয়া এই নাম্বারে আছে, তাহলে 9 এর সাথে কি হবে? এ, 9 এর সাথে এ। ওকে, এখন আমরা তাহলে কানাইয়ার ইনফরমেশনটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এবার আসেন সোফিয়া, তাই না? সে কি বলছে? সাজেস্টেড দ্যাট, আমরা তার ইনফরমেশনটা নিয়ে যাই। সোফিয়ার ইনফরমেশনটা নিয়ে গেলাম, সোফিয়ার স্টেটমেন্টটা আমরা এখানে সাবমিট। ওকে, সোফিয়া কি বলতেছে? সাজেস্টেড দ্যাট the procurement and holding of stocks by government can also help mitigate wild swings in food prices by alleviating uncertainty about market supply. দেখেন আমাদের দেশে এই হঠাৎ করে পেঁয়াজের দাম বাইরে যায়, আবার এই আলুর দাম বাইরে যায়, এর মানে কি? আবার কিছুদিন পরে যখন ওই যে অভিযান টভিযান শুরু হয়ে যায়, তখন আবার এটা নিয়ন্ত্রণে আসে। এটা কেন হয়? এটার কি স্বল্পতা ছিল এরকম কিছু? অনেক সময় হঠাৎ করে দেখা যায় তেল পাওয়া যায় না কোথাও, তেলের দাম বেড়ে গেছে। এটা হচ্ছে কৃত্রিম সংকট তৈরি করে। কি করে? কৃত্রিম
সংকট তৈরি করে। এখন গভর্নমেন্ট যদি এগুলাকে কন্ট্রোল করতে পারে, তাহলে এই যে মিটিগেট ওয়াইল্ড সুইং মানে কি? সুইং করা মানে কি? আমরা বলি না মুড সুইং করে, পরিবর্তন হয় ইন ফুড প্রাইসেস, দামের পরিবর্তন, দামের ভেরিয়েশন, এবং এলিভেটিং আনসার্টেনিটিস অ্যাবাউট মার্কেট সাপ্লাই, মার্কেটে সাপ্লাই করা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া বা হঠাৎ করে বেশি হয়ে যাওয়া, এই জিনিসটাকে কে করতে পারে কন্ট্রোল? গভর্নমেন্ট। তাহলে এটা দেখেন তো কোনটার সাথে মিলে? 8 7 এইট, রাইট। 8 এটা হচ্ছে এইটের সাথে মিলে। তাহলে এটা কার কথা? সোফিয়া মার্কি, তাই না? তাহলে আমরা এইটের সাথে কি দেব? বি। এইটের সাথে বি। ওকে, এরপরে আমরা চলে যাই আবার প্যাসেজে। প্যাসেজে আসলাম, আসার পরে আমরা নিলাম হচ্ছে শেনজেন ফ্যান। শেনজেন ফ্যানের যে ইনফরমেশন, এইটা শেনজেন ফ্যান। আমরা শেনজেন ফ্যানের স্টেটমেন্টটা এখানে দিলাম। এটা একটু আপনারা খুঁজে বের করেন, এটা পড়েন শুরুতে, খুঁজে দেন বের করেন যে শেনজেন ফ্যানেরটা কার সাথে যায়। কি বলতো দেখেন। তো 6 এর সাথে যায়। ওকে, পড়েন, আপনি একটু পড়েন দেখি কি বলে। শেনজেন ফ্যান হচ্ছে সি নাম্বার, রাইট? ওকে, দেখেন এখন একটু পড়েন, একটু মিনিং এক্সপ্লেইন করেন আপু, এক্সপ্লেইন করেন। দেখেন বলা হচ্ছে কি, হেল্প অফ, শেনজেন ফ্যানের কথা বলছে, হেল্প অফ সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস ইন ইথিওপিয়া, ব্রাজিল and Mexico as a valuable ways to address poverty among farming families and reduce their vulnerability to agricultural shock. এই যে ইয়াটা, ইথিওপিয়া, ব্রাজিল এবং মেক্সিকোর বিভিন্ন ওয়েলফেয়ার প্রোগ্রাম করার মাধ্যমে, পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম গুলো করার মাধ্যমে কি করা হয়েছে, কি নিশ্চিত করা হয়েছে? শুরুতে যারা দরিদ্র মানুষ তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে, খুঁজে বের করা হয়েছে, যে পরিবারগুলো আছে ফার্মিং ফ্যামিলির মধ্যে, এবং তাদের যে শখ গুলা, তাদের যে রিস্ক গুলা, তাদের সমস্যাগুলা, সেগুলাকে দূর করা হয়েছে, করে তাদের লাইফটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। এটাই তো মিন করতেছে নাকি? তো এখানে কি বলছে? ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। ফার্মারদের যে লাইফ স্ট্যান্ডার্ড, সেটা এই গভর্নমেন্ট, যেমন এই যে ওয়েলফেয়ার প্রোগ্রাম গুলা করছে তারা, ঠিক আছে, সেফটি এনশিওর করছে, সোশ্যাল সেফটি, সো এটা করে তাদেরকে এই স্ট্যান্ডার্ড, লিভিং স্ট্যান্ডার্ড অফ ফার্মার্সদের এটা এনশিওর করছে। তার মানে আমরা এটা কার ইনফরমেশন বললাম? Shenzhen. ফ্যান নাকি? হ্যাঁ হ্যাঁ, শেনজেন ফ্যান। শেনজেন ফ্যান, তার মানে হচ্ছে এটা সি, রাইট? জি শেনজেন স্যার। ফ্যান হচ্ছে সি। এখন আসেন, আমাদের কিন্তু এখন অপশন কমে গেছে, তাই না? অপশন আছে আমাদের কাছে কয়টা? তিনটা। এখন আমাদের খুঁজে বের করাটা আরো সহজ হবে। এর মধ্যে আবার একই ব্যক্তির ডাবল স্টেটমেন্ট থাকবে। দেখেন, এখনো কি ডাবল কোন স্টেটমেন্ট আমরা পাইছি? পাই নাই। না। তাহলে একই ব্যক্তির ডাবল স্টেটমেন্টও থাকবে, তাহলে আমাদের খুঁজে বের করাটা আরো সহজ। এখন আসেন, শেনজেন ফ্যান আমরা পাইলাম, এরপরে রোকেয়া কবির, তাই না? রোকেয়া কবির, দেখেন রোকেয়া কবির, সে কি বলতেছে? ওকে, তার কথা কি, commented in her essay that this have not been compensated of the stranglehold exercised by private traders. In fact, studies show that, দেখেন একটা স্টাডিতে সে দেখছে যে 60% of beneficiaries of subsidies are not poor but rich landowners and non-farmer traders. যারা এই যে গভর্নমেন্ট থেকে যেই বেনিফিশিয়ারিজ যারা হয়, অর্থাৎ যে অনুদান গুলা যায়, সাবসিডিজ গুলা যায়, এখানে সাবসিডিজ দেখেন, মানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেগুলো যায়, এটা মূলত দরিদ্র মানুষরা পায় না। তারা কারা পায়?
রিচ প্রভাবশালীরা। ল্যান্ড, ধনী যারা জমির মালিক এবং নন ফার্মার ট্রেডার্স, তারা শুধু ব্যবসায়ী, কৃষক না, এই ধরনের মানুষগুলো পায়। আর এই রোকায়া আবার কোন দেশের মানুষ? রোকিয়া কবির আমাদের বাংলাদেশি মানুষ, বুঝছেন? আমরা দেখলাম না ওইখানে বাংলাদেশি নারী প্রগতি সংঘের এক্সিকিউটিভ ডিরেক্টর, তার মানে সে আমাকেও কথাই কইছে নাকি? তো সে বলছে 60% অফ বেনিফিশিয়ারিজ, অর্থাৎ 60% মানে কি, অধিকাংশ মানুষ যারা অনুদানটা গ্রহণ করে, সে অনুদান গ্রহণকারীরা মূলত কারা নয়? ওই দরিদ্র কৃষকরা নয়, এরা হচ্ছে ল্যান্ড ওনার্স, রিচ ল্যান্ড ওনার্স এন্ড নন ফার্মার ট্রেডার্স। তাহলে এটার সাথে কোনটা যায় দেখেন তো? 4। ফোর যায়। ওকে, সো রোকেয়া কবির কয় নাম্বারে আছে? ডি নাম্বার, ডি। রাইট? এখানে ডি নাম্বারটা দিয়ে দেব। ওকে, ওকে। এখন খুব সম্ভাবনা আছে, দেখেন এখানে আরো সহজ হয়ে গেছে। 5 নাম্বারটা যে কইব, খুব সম্ভাবনা আছে 7 নাম্বারটাও একই জন কইব, অর্থাৎ একটা আনসার খুঁজে পাইলে আমরা আরেকটাও একই দিতে পারবো। কারণ কি, আমাদের তারা বলছে যে যে কোনো একজন ব্যক্তি দুই জায়গায় ব্যবহার হইব, তাই না? সো আমরা এবার কে বাকি আছে? মারফি, তাই না? ফ্যান পাইলাম, আহ ও মারফি। দেখেন, মার্ফি noted that when futures markets become excessively financialized, they can contribute to short-term price volatility। ঠিক আছে? আচ্ছা, দেখেন প্রাইস নিয়ে আমাদের বাকি যে দুইটা অপশন আছে, এই অপশনে কি কোনো ডিসকাশন আছে? এখন আমি অপশন কইরা খুঁজতে যাবো। অপশন আছে কি? ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, ফার্মাররা যদি গ্রুপ হয়ে কাজ করে তাহলে তারা বেনিফিটেড হইতে পারে, এটা একটা অপশন। আর একটা হচ্ছে farmers may be helped if there is financial input by the same individuals who buy from them। অর্থাৎ যারা এটার ক্রেতা, ভোক্তা, তারা যদি সরাসরি ফাইন্যান্সিয়ালি ইনভেস্ট করে ফার্মারদেরকে, তাহলে তারা অনেক বেশি উপকৃত হইতে পারে। তাহলে এই যে এখানে যে ইনফরমেশনটা বলতেছে, এখানে কি কোথাও এই কথা বলছে? মার্কের এই ইয়াতে মিলতেছে কোনোভাবে? না স্যার। নাই। ফ্যানের কথায় আসেন, ফ্যান এক্সপ্লেইন দ্যাট ইন অ্যাডিশন টু রিডিউসিং ক্রপ yields, ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য দেখেন ম্যাগনিটিউড অন দ্য ফ্রিকোয়েন্সি অফ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস। ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো কথা আছে ওই দুইটা অপশনের মধ্যে? না। আছে? না স্যার। নাই। পেট মনি বলতেছে কি, ইফ উই আর টু সার্ভাইভ ক্লাইমেট চেঞ্জ, সেও ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতেছে। আছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা? নাই। না স্যার। এইবার আসেন, কোমলে মার্ফি বলতেছে মিসিট। কি, collective action offers an important way for farmers to strengthen their political and economic bargaining। দেখেন এটা আমরা একটু কপি করি। দেখেন এটা অলরেডি আপন আপন মনে হইতেছে, মানে এর কাছাকাছি মনে হইতেছে কোনো ফাংশন থাকতে পারে। দেখেন বলতেছে কি, কালেকটিভ অ্যাকশন, সমন্বিত কোনো অ্যাকশন offers an important way for farmers to strengthen their political and economic bargaining power and to reduce their business risks। অর্থাৎ যদি তারা কালেকটিভ কোনো অ্যাকশন নেয়, তাহলে তারা অর্থনৈতিক রাজনৈতিক ভাবে তারা যে বার্গেনিং এর যে ক্যাপাবিলিটি সেটা বাড়াইতে পারবে এবং তাদের যে বিজনেস রিস্কটা সেটা কমাইতে পারবে। দেখেন তো এরকম কোনো কথা বলতেছে সমন্বিত হয়ে কোনো কাজ করার বিষয়ে? 5 নাম্বারটা স্যার বলছিল। 5 নাম্বার, গ্রেট। তো ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং, এখানে মানে কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, এটাকে কিভাবে প্যারাফ্রেজিং করছে? কালেকটিভ অ্যাকশন, কালেকটিভ অ্যাকশন। সো এখানে তাহলে কি বললাম? মার্ফি নাকি? মার্ফির কথা বললো তো নাকি? জি স্যার, মারফি। বি। ওকে, ও সরি, অলরেডি তো তাইলে আমরা বি নাম্বার ডাবল পেয়ে গেলাম, তাই না? বি নাম্বার ডাবল পেয়েছি, দেখছেন মিলছে, এটাও বি এটাও বি। এখন আসেন, তাহলে ফার্মার্স মে বি হেল্প if there is financial input by the same individuals who buy from them। তাহলে আমরা এখন প্যাসেজে যাই, দেখি মার্ফির এটা পাইলাম। গিল্টন কি বলছে? ওয়ান দ্যাট কালেকটিভ অ্যাকশন ডাজ নট কাম অ্যাজ এ ফ্রি গুড। দেখেন এখানেও কালেকটিভ অ্যাকশন বলতেছে, কিন্তু এটা বলতেছে যে তাদের জন্য কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে না, নেগেটিভ কথা বলতেছে, তাই না? কালেকটিভ অ্যাকশনের কি নেগেটিভ কথা বলতেছে না? দেখেন বলতেছে ইট টেক্স টাইম, ইফোর্ট এন্ড মানি টু অর্গানাইজ, বিল্ড ট্রাস্ট এন্ড এক্সপেরিমেন্ট। এটা অনেক সময় নিবে, কিসের? যে ইফোর্ট
টাইম সময় লাগবে, ইফোর্ট দিতে হবে, মানি অর্গানাইজ করতে হবে, ট্রাস্ট এন্ড এক্সপেরিমেন্ট লাগবে, আর অনেক ফ্যাক্ট। তো গিল্টন এটাকে নেগেটিভলি দেখতেছে, তাহলে মার্ফি ওইটাতে পজিটিভলি বলতেছে, তাহলে গিল্টনের নেগেটিভ কোনো কথা তো আমাদের লাগবে না। এখন সোনালী বিস্ট কি বলতেছে? সোনালী বিস্ট একা বাকি আছে, আমরা সোনালী বিস্টের ইনফরমেশনটা একটু নিই, দেখি। দেখেন সোনালী বিস্ট বলতেছে কি, এটা আমরা একটু পড়ি, সরাসরি একটু নিয়ে যাই পড়ি, তাহলে একটু সুবিধা হবে। ওকে, সোনালী বিস্ট বলছে হোয়ার কনজিউমার ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স বাই সাবস্ক্রিপশন এন্ড গ্যারান্টি প্রডিউসার্স আ ফেয়ার প্রাইস। দেখেন, যেখানে কনজিউমার অর্থাৎ ভোক্তারা ইনভেস্ট করবে সরাসরি লোকাল ফার্মারদের কাছে, এবং তারা এই প্রোডাকশন করার পরে যাতে ফেয়ার প্রাইসে প্রোডাক্টটা পায় এটা নিশ্চিত করবে, ইজ এ রিস্ক শেয়ারিং মডেল। এটা হচ্ছে রিস্ক শেয়ার করবে, অর্থাৎ যে সরাসরি এটা ভোক্তা, সেও ইনভেস্ট করতেছে, মানে হচ্ছে সে তার রিস্ক শেয়ার করতেছে তার সাথে। তাহলে এই যে রিস্ক শেয়ার, এতে করে কি হবে, কনজিউমার মোরস কন্ট্রোল ওভার দ্য ফুড দে কনজিউম, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ সে যে প্রোডাক্টটা পাচ্ছে, সে 100% অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছে, এই ব্যাপারেও সেও নিশ্চিত হচ্ছে। তাহলে এইটা নিয়ে এখানে যেটা বলতেছে, বাকি আছে যেটা, ফার্মার্স মে বি হেল্প ইফ দ্যার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হু বাই ফ্রম দেম। হু বাই ফ্রম দেম তাই তো, কে? কাস্টমার্স বা কনজিউমার্স, রাইট? জি স্যার, কনজিউম। আর এখানে বলতেছে কি, বলা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ইনপুট মানে হচ্ছে এই যে ইনভেস্ট, তাই না? ফাইন্যান্সিয়াল ইনপুট মানে কি, ইনভেস্ট করা। সো তাহলে আমরা এটাকে সোনালী বিস্ট কয় নম্বরে আছে? সোনালী বিস্ট জি। তাহলে আমরা 7 নাম্বারটার এখানে আমরা জি দিতে পারি, যে আনসারটা হচ্ছে জি। এখন এইভাবে করে মূলত আপনাকে মিলাইতে হবে। এখন আপনি যদি এই কোশ্চেন গুলো সলভ করার জন্য আপনি যদি সরাসরি কি করতেন, প্যাসেজ পুরা পড়তেন, তাইলে আপনার অনেক সময় লাগতো। এখন এই ধরনের স্টেটমেন্টের ক্ষেত্রে দেখেন একটা কমন কিছু জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন, কানাইয়া এফনানজি আর গুড দ্যাট, তাদের স্টেটমেন্টটা দেওয়ার আগে বলা হয়েছে আর গুড দ্যাট। সোফিয়া মার্ফি সাজেস্টেড দ্যাট। আচ্ছা, এরপরে সেনজেন ফ্যান তার কথা বলতেছে যে সে হেল্প আপ সামথিং। রোকেয়া কবিরের কথা বলছে কমেন্টেড। দেখেন কমেন্টেড, এখানে বলছে কি কমেন্টেড। আচ্ছা, কবিরের কথা বলতেছে কি ওয়ার্ন দ্যাট। মার্ফি নোটেড দ্যাট। ফ্যান এক্সপ্লেইন দ্যাট। এই যে এখানে সাজেস্টেড দ্যাট পেট মনি। এরপরে মার্ফি তার ইনফরমেশন দিছে, গিল্টন ওয়ার্ন দ্যাট। সোনালী বিস্ট তার কথা কি বলতেছে, যে সেও সরাসরি এখানে তার ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক, ও সরি, রোড দ্যাট, দেখেন এই যে রোড দ্যাট এখানে বলা হয়েছে, রোড দ্যাট। ঠিক আছে, এই যে রোড দ্যাট, তার মানে এখানে কিন্তু কমন একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে সাজেস্টেড দ্যাট, নোটেড দ্যাট, রোড দ্যাট, এক্সপ্লেইন দ্যাট, হ্যাঁ, আর্গুড দ্যাট। এই যে এইভাবে করে ইনফরমেশন গুলো দিচ্ছে বা তাদের স্টেটমেন্টটা দিচ্ছে, তাহলে যখনই তারা এই ধরনের আমরা নেম ম্যাচিং টাইপের ইনফরমেশন গুলো করব, এটা আমরা দেখবো যে তারা এই এক্সপ্রেশন গুলা বা এই ধরনের ওয়ার্ড গুলা ব্যবহার করে তারা তাদের ইনফরমেশন গুলা দিচ্ছে। সব জায়গায় কিন্তু কমনই আসবে, এরকম গুলা কমন হবে। তো আমরা এইভাবে করে আমরা খুব সহজে এই ধরনের কোশ্চেন গুলা কিন্তু সলভ করতে পারি। এজন্য আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে আমরা এইভাবে করে মূলত এই কোশ্চেন গুলা সলভ করব। ঠিক আছে, সো আমরা এখন প্র্যাকটিস সেগমেন্টে যাব। প্র্যাকটিস সেগমেন্টে যাওয়ার আগে আপনাদের এই আজকে যতটুকু আমি ক্লাস করালাম, আমরা এটা নিয়ে আপনাদের কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে এখন করতে পারেন। কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করেন। স্যার কখনো কি ডাবল আনসার থাকবে না, এমন সিচুয়েশন হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তারা ওই যে যদি এনবি দিয়ে লিখে না দেয় যে ইউ ক্যান ইউজ আ লেটার মোর দ্যান ওয়ান্স, এটা যদি লিখে না দেয় তাহলে আপনি ধরেই নিবেন যে এখানে ডাবলিং হবে না। জি ঠিক আছে ভাইয়া? জি জি স্যার। আর যখন নোট দিয়ে দিবে তার মানে আপনি ধরে নিবেন যে এখানে অবশ্যই হবে। ঠিক আছে, জি এনবি জি দেয়া মানেই আপনি ধরে নিবেন যে সামথিং ইজ রং, এখানে অবশ্যই হবে। আমি বলেছি যে অলওয়েজ তারা বোল্ড করে যেটা বলবে, আমরা যে কোনো কোশ্চেন সলিউশন
বা সমাধান করার ক্ষেত্রে আমরা অলওয়েজ আগে ফোকাস করব হচ্ছে সেটা কি ইয়াতে, যে বোল্ড করে কোথায় কোথায় কি বলতেছে। আমরা কোনোভাবেই কোশ্চেন পড়াটাকে স্কিপ করে সরাসরি আনসারে যাব না, আগে সুন্দর করে কোশ্চেন এন্ড সেটার ডিরেকশনটা ফলো করব। ওকে, জি জি স্যার, বুঝতে পারছি স্যার। আমাদের একটা অধিকাংশ স্টুডেন্টরা এটা ফলো করে না। জি ভাই বলেন। আমরা আমরা কি হচ্ছে মানে পরীক্ষা কি এত এত সময় পাবো হচ্ছে এগুলো যে দাগিয়ে দাগিয়ে পড়া করার জন্য, মানে প্রপার আচ্ছা টাইম পাবো? আচ্ছা, এখন আসি আমরা। এখন এইটা কেন করতেছি, আপনি তখন ওই ব্যক্তির নামটা শুধু নোট রাখবেন আর কি, ঠিক আছে? অথবা আপনি যেখান থেকে ব্যক্তিদের ইনফরমেশনটা পাচ্ছেন ওইটা সরাসরি ওইখানে গিয়ে স্টেটমেন্টটা পড়ে ফেলবেন। আচ্ছা, এখন আমি তো এটা জাস্ট আপনাদেরকে কোশ্চেন প্যাটার্নটা ধরার জন্য বলতেছি, ঠিক আছে? আর শুরুতে আমরা যেহেতু অ্যাকিউরেসির দিকে ফোকাস করব, আমরা এখন যখন বাসায় প্র্যাকটিস করব তখন আমরা এভাবে করেই খুঁজে খুঁজে করব। তো মেইন এক্সামে যখন যাব তখন তো আমাদের অনেক ফাস্ট করতে হবে, তখন আমাদের এইভাবে আলাদা করে করার সময় থাকবে না। কিন্তু যখন আপনি 2 মাস 3 মাস প্র্যাকটিস করবেন তখন আসলে আপনাকে এইভাবে আলাদা করে খোঁজা লাগবে না। কিন্তু ইনিশিয়ালি আপনাকে অবশ্যই খুঁজে খুঁজে এইভাবে করে মার্ক করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আপনি আস্তে আস্তে টাইমটাকে মিনিমাইজ করতে পারেন। ওকে ভাইয়া? স্যার বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন আসেন আমরা কিছু একটু সহজ টাইপের কোশ্চেন আমরা একটু প্র্যাকটিস করি। যেই টাইপের কোশ্চেন ছিল এই টাইপের কোশ্চেনই আমরা একটু প্র্যাকটিস করি। আমি একটু শেয়ার করছি, আপনারা একটু দেখেন। দেখা যায় তো না? দেখা যাচ্ছে। আচ্ছা, একটু ছোট হয়ে গেছে বেশি না? আচ্ছা, ওকে। দেখেন এখানে একই কথা বলতেছে, এখানে একটা নিচে কিছু মানুষের স্টেটমেন্ট এখানে প্যাসেজ আকারে না দিয়ে আমরা শুধু সরাসরি স্টেটমেন্ট দিয়েছি, মানে স্টেটমেন্টটা আমরা মিলাবো। ওকে, সো এখানে দেখেন বলা হয়েছে ইউ মে ইউজ, দেখেন এখানেও বলা হয়েছে এনি লেটার মোর দ্যান ওয়ান্স, একাধিক জায়গায় আপনি একজন ব্যক্তির নাম ব্যবহার করতে পারবেন। আর ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন, অর্থাৎ একজন সিঙ্গেল ব্যক্তির ইনফরমেশন আপনার লাগবে। সো আমরা এখানে দেখেন স্টেটমেন্ট দেওয়া আছে, আর নিচে এই যে ডক্টর রহমান, মিস্টার করিম, মিস্টার হাসান এন্ড মিসেস আক্তার। আচ্ছা, আমরা এই লিস্ট অফ পিপুলটা আমরা একটু নিচে দিয়ে দিই, হ্যাঁ, আর কোশ্চেনটা একটু উপরে রাখি। ওকে, এখন আসেন আমরা কোশ্চেনটা আগে পড়েন। আচ্ছা, এটা তো ছোট না করলে একই পেজে ধরতেছে না। দেখা যায় কোনোভাবে, দেখেন তো বোঝা যায়? বেশি ছোট হয়ে যায় না? স্যার বোঝা যায়। আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি করেন, হ্যাঁ, দেখি যতটুকু বড় করা যায়। এবার আপনারা এটা একটু সলভ করেন, দেন আমরা ইয়াতে যাব। ওকে, আপনাদের সময় হচ্ছে এখন থেকে 10 মিনিট, 10 মিনিট না 7 মিনিট। স্যার নিচের এবিসিডি গুলা না দেখা গেলে তো স্যার উত্তর মানে লিস্ট অফ পিপলটা না দেখা গেলে তো বোঝা যাচ্ছে না স্যার। একটু নোট নিয়ে নেন। মিস্টার রহমান এ, এটা কি মিসেস করিম নাকি? এটা হচ্ছে বি, মিস্টার হাসান সি, আর মিস্টার আক্তার হচ্ছে ডি।
ওকে, আচ্ছা দাঁড়ান, জাস্ট এ মিনিট। ডাক্তার। এটা এখন হবে, চলবে? হ্যাঁ, এখন দেখেন, মার্ক করা যাবে না এখানে।
ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, 1 নম্বর কোশ্চেন বলছে সাপোর্টস অনলাইন এডুকেশন ফর স্টুডেন্টস লিভিং ফার অ্যাওয়ে। অনলাইন এডুকেশন ফর স্টুডেন্টস লিভিং ফার অ্যাওয়ে মানে কি, যে সকল স্টুডেন্টরা দূরে থাকে বা বাস করে তাদের জন্য অনলাইন এডুকেশন সাপোর্টিভ, মানে সাপোর্ট, মানে ইফেক্টিভ হচ্ছে, সাপোর্টিভ হচ্ছে। দূরে থেকেও মানুষ অনলাইনের মাধ্যমে এডুকেশন একসেপ্ট করতে পারছে, নিতে পারছে। থিঙ্ক টেকনোলজি মে হার্ম স্টুডেন্টস অ্যাটেনশন, বলা হচ্ছে যে টেকনোলজি স্টুডেন্টদের অ্যাটেনশনে ব্যাঘাত ঘটাচ্ছে। বিলিভস টেকনোলজি হেল্প স্টুডেন্টস লার্ন ইন্ডিপেন্ডেন্টলি, কোন একজন ব্যক্তি কথা বলছে, সে বিলিভ করে, সে বিশ্বাস করে টেকনোলজি হেল্প স্টুডেন্ট লার্ন ইন্ডিপেন্ডেন্টলি, টেকনোলজি স্টুডেন্টদেরকে স্বাধীনভাবে শিখতে সহায়তা করছে। 4 নম্বর বলছে সেইস টিচার্স নিড ট্রেনিং টু ইউজ টেকনোলজি প্রপারলি, টেকনোলজি ব্যবহার করার জন্য টিচারদেরকে প্রপার ট্রেনিং এর প্রয়োজন আছে। 5 নম্বর বলা হচ্ছে ওয়ার্নস এগেইনস্ট আনকন্ট্রোল ইউজ অফ ডিজিটাল ডিভাইসেস, বলছে যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ব্যাপারে, কন্ট্রোল না করতে পারার ব্যাপারে একটা ওয়ার্নিং এর কথা বলছে, সতর্কবাণীর কথা। 6 নম্বর বলছে মেনশনস দ্য ইউজফুলনেস অফ অনলাইন একাডেমিক ম্যাটেরিয়ালস, অর্থাৎ অনলাইন একাডেমিক ম্যাটেরিয়ালস এর গুরুত্ব বা ইউজফুলনেস নিয়ে কথাবার্তা বলছে। তাহলে এ নাম্বার বলছে ডক্টর রহমান বিলিভস টেকনোলজি হ্যাজ মেড এডুকেশন মোর অ্যাক্সেসিবল টু স্টুডেন্টস ইন রিমোট এরিয়াস, এটা কোন কথা বলছে, কোনটার কথা বলছে বলেন তো? হি এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ অনলাইন প্ল্যাটফর্ম ফর ডিসটেন্স লার্নিং, এটা আনসার কি লিখছেন আপনারা? জি, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শোনা যাচ্ছে। স্যার জি, এ বলেন। স্যার এটা এ লিখছেন, তাহলে 1 নম্বরের সাথে কি দিছেন, এ নাকি? এক নম্বরের সাথে এ। ওকে, তাহলে সাপোর্টস অনলাইন এডুকেশন, এটা এখানে এটাই বলছে যে মিস্টার রহমান, ডক্টর রহমান ব্লিজ টেকনোলজি হ্যাজ মেড এডুকেশন মোর অ্যাক্সেসেবল টু স্টুডেন্টস রিমোট এরিয়া, যারা দূরে অবস্থান করছে তাদের জন্য এটা খুবই অ্যাক্সেসেবল একটা ওয়ে অনলাইন এডুকেশনটা, এবং এই যে ডিস্টেন্স লার্নিং, যারা দূরে অবস্থান করেও লার্নিংটা প্রপারলি নিতে পারছে। আচ্ছা, দেন বি নাম্বার বলছে মিস করিম argues that excessive use of টেকনোলজির অনেক বেশি ব্যবহার ক্যান রিডিউস স্টুডেন্টস কনসেন্ট্রেশন ইন ক্লাস, এটা তো ডিরেক্টলি বলা হচ্ছে, অ্যাটেনশন নিয়ে কথা বলছে না? এই যে থিঙ্ক টেকনোলজি মে হার্ম স্টুডেন্ট অ্যাটেনশন, জি, কনসেন্ট্রেশনটাকে কি বলা হয়েছে, অ্যাটেনশনে সিনোনিমাস করা হয়েছে, রাইট? সে সাপোর্টস লিমিটেড এন্ড গাইড ইউজ অফ ডিজিটাল ডিভাইসেস, এই যে দেখেন, সে ডিজিটাল ডিভাইসকে লিমিট করার ব্যাপারটাও সাপোর্ট করছে। তো এখানে একটা আরেকটা ইয়া ছিল না, এই যে ডিজিটাল ডিভাইসটাকে কন্ট্রোল করা, আনকন্ট্রোল ডিভাইসের ব্যাপারে কি বলছে, এই যে গাইড করা আর বা হচ্ছে লিমিট করার ব্যাপারে, লিমিটেড করার ব্যাপারে ই করা হচ্ছে। তাহলে 5 নাম্বার সাথে বি আর, দুই এর সাথে বি। মানে 2 2 and আর 5 5 হচ্ছে বি, 2 আর 5 এর আনসার কি? বি। বি। ওকে, তাহলে এখানেও আমরা কি দিলাম, বি আনসার, এখানেও বি। ওকে, নেক্সট হচ্ছে কি বলা হলো, মিস্টার হাসান থিংস টেকনোলজি এনকারেজেস ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এন্ড রিসার্চ অ্যামাং স্টুডেন্টস, মিস্টার হাসান মনে করছে যে টেকনোলজি স্টুডেন্টদেরকে ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এর ব্যাপারে কি করা হচ্ছে, এনকারেজ করছে, এন্ড রিসার্চ এবং স্টুডেন্টদের মধ্যে রিসার্চ করার ব্যাপারে এনকারেজ করছে। এই যে দেখেন ইন্ডিপেন্ডেন্টলি, এটা তো সরাসরি দেওয়া আছে, তাই না? এই যে টেকনোলজি, তাই না? 3 নম্বরের সাথে কি হবে, সি। সি। আচ্ছা, আর হি হাইলাইটস দ্য অ্যাভেলেবিলিটি অফ অনলাইন একাডেমিক রিসোর্সেস, এবং এই যে দেখেন ইউজফুলনেস অফ অনলাইন একাডেমিক ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসটাকে কি বলছে, অনলাইন রিসোর্সেস। এটা ছিল এ, রাইট? তাহলে আমরা খুব ধরেই নিতে পারি 4 নাম্বারটা কি, সি হবে, এই সরি ডি হবে। তারপর আমরা পড়ি, মিসেস আক্তার ফিলস দ্যাট টিচার্স
need proper training to effectively use technology in classroom. ক্লাসরুমে তাদের করার জন্য প্রপার ট্রেনিং দরকার। এখানে ওটাই বলছি, নিড ট্রেনিং। তো এটা হচ্ছে ডি। আনসার হচ্ছে এ বি সি ডি বি সি। আমার আনসার নিচে দেওয়া আছে, দেখি কি আছে। এ বি সি ডি বি সি, দ্যাটস ইট। সো তাহলে যারা এ বি সি ডি আর বি সি লিখেছেন তাদের আনসারটা হয়েছে। সো থ্যাংক ইউ, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তাদের আনসার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদের একটা বাড়ির কাজ হচ্ছে। বাড়ির কাজটা হচ্ছে, আমরা যেই প্যাসেজ দুটো সলভ করলাম, এটা হচ্ছে মানে এই লিস্ট লিস্ট অফ মানে পার্সন, ব্যক্তি, অর্থাৎ ইনফরমেশন নেম ম্যাচিং এর সব থেকে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টাইপ অফ প্যাসেজেস আমরা সলভ করলাম। কারণ শুরুতে আমরা যদি কঠিন প্যাসেজ সলভ করতাম তাহলে আপনাদের জন্য কঠিন লাগতো, আরো বা কঠিন হইতো। বাস্তবতা হচ্ছে এর থেকে বা এই টাইপের কোশ্চেনও প্যাসেজে আছে, আবার এর থেকে একটু টাফেস্ট কোশ্চেনও আছে। যেমন এইগুলা ছিল প্যাসেজ 1 এর কোশ্চেন। এখন নেম ম্যাচিং অধিকাংশ ক্ষেত্রে প্যাসেজ 2 বা প্যাসেজ 3 তে থাকে। 2 তে থাকার সম্ভাবনা বেশি থাকে, 3 তেও মাঝে মাঝে থাকে। সো দ্যাটস ওয়াই 3 তে যখন থাকবে তখন তো ডেফিনেটলি এত সহজ হবে না আপনাদের জন্য। আপনাদের নেক্সট ক্লাস আমাদের মূলত লিসেনিং এর উপরে হবে। সো লিসেনিং এর আমরা যেহেতু এই যে একটা গ্যাপ দিচ্ছি, ধরেন যে লিসেনিং এর আরো 2টা ক্লাস নিব, দেন আবার রিডিং এর ক্লাস নিব। এই যে মাঝখানে লিসেনিং এর ক্লাস চলাকালীন যে সময়টা থাকবে, এই সময়টাতে আপনি রিডিং এর ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দ্য ব্লাঙ্কস এবং এই নেম ম্যাচিং, এই 3টা টাইপের কোশ্চেন বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আর আজকে অর্থাৎ আগামী ক্লাসের আগ পর্যন্ত কেমব্রিজের 10 থেকে 19 পর্যন্ত বইয়ের যতগুলা নেম ম্যাচিং আছে সবগুলা সলভ করবেন, ট্রাই করবেন। কিছু কঠিন লাগবে, কঠিনটাকে আবার আপনি শুরুতে আগে সলভ করার ট্রাই করবেন। ধরেন যে আপনি করলেন, একটা আনসার লিখলেন, মিলাবেন, আনসারটা হয় নাই, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে আসলে কেন এই আনসারটা হয় নাই, কেন আমি আনসারটা মিস্টেক করলাম, আমার থিঙ্কিংটা কেন এটা কারেক্ট হইলো না। সেটা আপনি ওখানে প্যাসেজ করে খুঁজে বের করবেন যে তারা যে আনসারটা লিখলো, কোন হিন্টসটা, কোন ইনফরমেশনটা, কোন ট্রিক্সটা থাকার কারণে তারা এই প্যাসেজের অর্থাৎ এই কোশ্চেনের আনসারটা তারা এটা পিক করলো। এই রিজনটা বের করে করে পড়তে হবে। আদারওয়াইজ যদি শুধু আনসার মিলান বা শুধু ট্রাই করেন তাহলে কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। তো এটা এইভাবে করে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, জাস্ট রিজন বের করেন যে এটা কেন আনসার হলো আর আমারটা কেন আনসার হলো না, বা যেটা আনসার হয়েছে সেটাই আমি আবার শিওর হব যে আসলে এটা আনসার কেন হইলো, আর একটু ক্লিয়ার হবো আর কি, ঠিক আছে। সো আনসারের রিজন খুঁজে বের করে করে আমাদেরকে সলভ করতে হবে, দ্যাটস ইট। সো আপনাদের কোন স্পেসিফিক কোশ্চেন থাকলে আমরা এখন কোশ্চেন সেগমেন্টে যাব। আর আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন যে আমাদের এখন কিন্তু পুরো এক্সামটা কি বেস হবে, কম্পিউটার বেস। কম্পিউটার বেসড। সো আপনারা অবশ্যই এটা দেখেছেন। সো এটা হচ্ছে সর্বশেষ আপডেট, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, অর্থাৎ পরে যত টেস্ট আছে সবগুলো কম্পিউটার বেসড। সো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মেহেদী ভাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, প্লিজ। স্যার গত ক্লাসে যে ওয়ান ওয়ার্ড অনলি বা টু অর থ্রি নট মোর দেন, স্যার হ্যাঁ, ওইখানের মধ্যে আইএলটিএস 11 এর টেস্ট 2 এর যে প্যাসেজটা ছিল, স্যার ওইখানে একটা ফিগারের মধ্যে ছিল, মানে জিনিসটা বুঝলাম না যে কিভাবে করতে হবে। ফিগারে বলতে মানে আরেকটু ক্লিয়ার করেন কোশ্চেনটা। ওইখানে কিছু ফিগার দেওয়া ছিল, মানে ওয়ান ওয়ার্ড অনলি। আচ্ছা, 1 মিনিট, জাস্ট জাস্ট এ মিনিট, আমি শেয়ার করছি। কত কেমব্রিজ, কত 11? 11, জি স্যার, টেস্ট 2। Just to right. Cambridge 11। হ্যাঁ, কেমব্রিজ 11, রিডিং প্যাসেজ 1 নাকি? এইটা এটা। টেস্ট 2, হ্যাঁ জি স্যার এটাই। স্যার ওকে, আচ্ছা, ওকে। আসলে আহ, পুরা কেমব্রিজ মিলে সম্ভবত একটা কি 2টা টেস্ট এরকম থাকতে পারে, এটাই সম্ভবত। আচ্ছা, এখন আসেন
এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এখানে কি বলছে উপরে, নো মোর দ্যান 2 ওয়ার্ডস, তাই না? আচ্ছা, নো মোর দ্যান 2 ওয়ার্ডস এর ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে দেখেন, এখানে যে ডিরেকশনটা দেওয়া হয়েছে না, দেখছেন কিনা? জি স্যার। এই ডিরেকশনটা অর্থাৎ এই যে এখানে যেটা ঝুলে আছে সেটা, তাহলে এই এই যে তারের মতো যে জিনিসটা নিচের এটাকে ঝুলিয়ে রাখছে, এই তারের মতো এটা অ্যাটাচ টু হাল বাই ওয়্যারস, ঠিক আছে? এই যে তারের মাধ্যমে এই হালটাকে অ্যাটাচ করছে, ঠিক আছে? হাল কোনটা? হাল অফ শিপ, এই যে হাল, এই যে দেখছেন এটা হচ্ছে হাল, শিপের কি হাল। এই তারের সাথে উপরে যে ইয়াটা ছিল, এটা এই যে তারের মাধ্যমে কি করছে, অ্যাটাচ করছে, ঠিক আছে? তাহলে এইটা আপনাকে খুঁজে বের করতে হবে এটা কি মিন করতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, ড্যাশ টু প্রিভেন্ট হাল, এই যে এইটা, এই যে এটা, এখান ওখানে মেনশন করবে তারা, এটাই বলবে যে এটা প্রিভেন্ট কে, প্রিভেন্ট মানে হালকে প্রিভেন্ট করে বাই সাকড ইনটু মাড, ঠিক আছে? এই যে এইটার মধ্যে ডুবে যাওয়া না যাওয়া থেকে এটাকে কি করে, প্রিভেন্ট করে, রক্ষা করে। তাহলে এইটাকে আপনার এর নামটা বের করতে হবে কোন জিনিসটা। আচ্ছা, এরপরে আসেন ডিরেকশন দিছে, এটাকে বলতেছে ক্রেন, আর এটাকে বলছে হুক, আর এটা হচ্ছে লেগস, দেখেন দুই পাশে দুইটা লেগস আছে, আর এটা হচ্ছে হাল, তাই না? এটা আগেই বলেছে যে হাল অফ শিপ। আচ্ছা, এবার আসেন 11 নম্বরটা কিন্তু আগে আনসার দিবে, তারা কিন্তু আনসার এখান থেকে এইভাবে আসবে, যেমন লেগস আর প্লেসড ইনটু, দেখেন এই যে লেগ, পা, এটা কোথায় প্লেস হয়েছে, বসানো হয়েছে কোথায়, সে বসানোর জায়গাটা আপনাকে এই যে এইটা তো লেগস, তাই না? এই লেগস মূলত এর উপরে বসানো হচ্ছে, তাহলে এইটা কি বলে, এটার নাম কি, সেই নামটা ওখান থেকে আমাদের বের করতে হবে। লেগস আর প্লেসড ইনটু, কিসের মধ্যে এটা বসানো হচ্ছে, সে এই পা দুইটা, এই যে হালের এই মানে শিপের এইখানকার যে লেগ, এইটার যে পা, এই পা দুইটা কিসের উপর বসানো হচ্ছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, 12 নম্বরে বলা হচ্ছে কি, এই যে হাল ইজ লোয়ার্ড ইনটু, এই যে এখানের যে হাল, এর নিচে মূলত কি থাকে, সেইটার নাম, এইটার নাম আপনাকে খুঁজে বের করতে হবে। আর এইটা দুই পাশে দেখেন, এটার নাম এখানে, আর এই যে এইটা আর এইটা এখানে, এই যে দুই পাশে যেটা আছে এইটাকে কি, এটা বলা হচ্ছে যে ইউজড অ্যাজ এক্সট্রা প্রোটেকশন ফর দ্য হাল, এটা হালের এক্সট্রা প্রোটেকশন হিসেবে ব্যবহার করা আছে, এইটার নাম কি সেই নামটা আপনাকে খুঁজে বের করতে হবে, দ্যাটস ইট। ছবিগুলো দিছে মানে আপনাকে ছবিটার ডিরেকশনটা ফলো করতে হবে। আর এগুলো প্যাসেজ থেকেই খুঁজে বের করবো? প্যাসেজে আছে, জি প্যাসেজে দেখবেন এভাবে বলা আছে যে এই যে হালের শিপ বলে এটাকে, হ্যাঁ, এরপরে এখানে ক্রেন কোনটাকে ক্রেন বলে, হ্যাঁ, এরপরে এই পা দুইটা কিসের উপরে প্লেস করা হয়েছে সেটা বলে দিবে, তাহলে এই দুইটা ওই নাম বলবে। তো এখানে এই পা দুইটা এটার উপরে প্লেস করা হয়েছে, এরপরে বলবে যে এটা হালের নিচে থাকে, ঠিক আছে, কি সেটা লোয়ার্ড ইনটু, হাল ইজ লোয়ার্ড ইনটু, হাল মূলত হালের নিচে কি থাকে সেটা। এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে এক্সট্রা প্রোটেকশনের জন্য দেওয়া হয়, তো এক্সট্রা প্রোটেকশনের জন্য কি ব্যবহার করা হয় সেই জিনিসটার নাম এখানে লাগবে। ওকে, দ্যাটস ইট। ওকে, আর কারো কোনো কোশ্চেন? জি, যদি কারো কোনো কোয়েরি না থাকে তাহলে হচ্ছে কি আমরা আজকের ক্লাস শেষ করবো আর কি। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।